আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো। আমি তানজিরুল হোসেন রাব্বি, প্রভাষক, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ, ময়মনসিংহ, তোমাদের সামনে অনলাইন এই আজকের প্ল্যাটফর্মে আরও একটি ক্লাস তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি। এবং আজকের এই ক্লাসটি একযোগে কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ এবং আমাদের ময়মনসিংহ অনলাইন স্কুল এই দুইটা পেজ থেকে অ্যাট এ টাইম ব্রডকাস্ট হচ্ছে। আজকে আমি যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলাপ করব তা হলো এইচএসসি ফিনান্স সেকেন্ড পার্ট। বন্ধুরা খেয়াল করো, আমরা কিন্তু ফার্স্ট পার্ট পড়তেছিলাম প্রথম পত্রের পঞ্চম অধ্যায়, দ্যাট মিনস স্বল্প মধ্যমেয়াদী অর্থায়ন। কিন্তু অনেকেই আমাকে ইনবক্সে এবং ওভার টেলিফোন মোবাইল আমাকে জানিয়েছো যে স্যার তৃতীয় অধ্যায়ের একটা টপিক আমাদের কাছে খুবই কষ্ট লাগে এবং খুবই আমাদের কাছে প্যারাময় লাগে। সেই টপিকটা হলো বাণিজ্যিক ব্যাংকের ঋণ আমানত সৃষ্টি, অর্থাৎ হাউ ক্যান কমার্শিয়াল ব্যাংক ক্রিয়েট ডিপোজিট, হ্যাঁ, অথবা হাউ ক্যান কমার্শিয়াল ব্যাংক ক্রিয়েট লোন, অর্থাৎ লোন থেকে ডিপোজিট, ডিপোজিট থেকে লোন। আমরা জানি ইচ অ্যান্ড এভরি লোন ক্রিয়েট এ ডিপোজিটস, অর্থাৎ এই বাণিজ্যিক ব্যাংকের ঋণ আমানত সৃষ্টি, এখান থেকে প্রতি বছরই প্রশ্ন আসে। আর এটা নিয়ে ইনশাল্লাহ আমরা আজকে আলোচনা করব। বাণিজ্যিক ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক, তৃতীয় অধ্যায়, এটা আমাদের আজকের টপিক। আর তোমরা আমাদের কলেজের পেজ থেকে আজকে যারা ক্লাসটা দেখছো, আমি একটু দেখি যে আমার কথাবার্তা শব্দ শোনা যায় কি না। এবং আমার সাথে অনেকেই যুক্ত হয়েছে, আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে অনেকেই আমার সাথে যুক্ত হয়ে গেছো, অনেকেই যুক্ত হয়েছো, অনেকে আলহামদুলিল্লাহ অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছে। এবং ময়মনসিংহ অনলাইন স্কুলের পেজেও যেহেতু আজকে ক্লাসটা ব্রডকাস্ট হচ্ছে, ওখানেও অনেকে জয়েন করেছো, আলহামদুলিল্লাহ। তোমাদের এখন কাজটা হলো, যারা আমাদের সাথে যুক্ত হয়ে গেল তারা আজকের এই ক্লাসটা তোমরা শেয়ার দাও তোমাদের বিভিন্ন মেসেঞ্জার গ্রুপে, ফেসবুক গ্রুপ, তোমাদের নিজেদের ওয়ালে। এবং এই ক্লাসটা পরবর্তীতে যারা ইউটিউবে দেখবে তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং এই ক্লাসের ইউটিউব লিঙ্কটা তোমরা বিভিন্ন মেসেজ, সামাজিক যোগাযোগ মাধ্যমে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকে কানেক্টেড রাখো, বিকজ দিস ক্লাস ইজ ডিজাইন অনলি ফর বিজনেস স্টাডিজ এইচএসসি লেভেল ফিনান্স সেকেন্ড পার্ট। তাহলে বন্ধুরা, আমরা আজকে আমাদের টপিক নিয়ে আলোচনা করব যে বাণিজ্যিক ব্যাংক কিভাবে ঋণ আমানত সৃষ্টি করে। তার আগে আমি একটা উদাহরণ দিতে চাই। আমার কাছে অনেকগুলো টাকা পয়সা আছে, অনেক টাকা পয়সা আমার কাছে আছে। এত টাকা পয়সা আমাদের আজকে লাগবে। ধরো তুমি ব্যাংকে গিয়ে 50,000 টাকা লোনের আবেদন করলা, 50,000 টাকা। ধরো এখানে 50,000 টাকা আছে, 1,000, 2,000, 3,000, 4,000, 5,000। ও মা, আমার তো 50,000 টাকা লাগবে। ধরো এখানে 50,000 টাকাই আছে, আমি অত বড় লোক না যে 50,000 টাকা তোমাদের সামনে অ্যাট এ টাইম নিয়ে আসবো। জাস্ট ফর এক্সাম্পল, এই 50,000 টাকা তোমার ব্যাংক থেকে লোন নেওয়া দরকার। এখন তুমি যখন এই 50,000 টাকা লোন নেওয়ার জন্য ব্যাংকে গেলা, এই 50,000 টাকা লোন নেওয়ার জন্য, তো ব্যাংক তোমাকে এই 50,000 টাকা কখনোই এই লোনটা তোমাকে ক্যাশে দেবে না। মানে এই লোনটা তোমাকে কখনোই ক্যাশিয়ার বা ব্যাংক প্রতিষ্ঠান বা ব্যাংক থেকে কখনোই এই টাকাটা তোমাকে নগদে দেওয়া হবে না। তারা তোমাকে বলবে যে আপনি একটা আমানত, আপনি একটা কি করেন, আপনি একটা হিসাব খোলেন। ব্যাংক তোমাকে কি বলবে যে আপনি একটা কি খোলেন, একটা অ্যাকাউন্ট খোলেন বা একটা হিসাব খোলেন। হ্যাঁ, তোমাকে কিন্তু আমি আবারও বলতেছি, এই টাকাটা, এই 50,000 টাকা তোমার ডিজায়ার্ড যে লোন, এই লোনটা কখনোই ব্যাংক তোমাকে কি করবে না, ক্যাশে দেবে না। তোমাকে বলবে যে আপনি একটা অ্যাকাউন্ট খোলেন। অ্যাকাউন্ট খোলার সাথে সাথে ওই অ্যাকাউন্টে তোমার টাকাটা আমানত মানে ডিপোজিট হিসাবে স্থানান্তর করা হবে। ওই টাকাটা তোমার হিসাবে কি করা হবে, ডিপোজিট বা আমানত হিসাবে স্থানান্তর করা হবে। ওই আমানত থেকে ব্যাংক আবার পরবর্তীতে কি করবে, আবার লোন সৃষ্টি করবে। তাহলে বন্ধুরা, বিষয়টা কি হলো, তোমাকে ব্যাংক নগদে ঋণ দিল না, না দিয়ে বললো যে আপনি একটা অ্যাকাউন্ট খোলেন, একটা হিসাব খোলেন। ওই টাকাটা তোমার ওই অ্যাকাউন্টে ডিপোজিট বা আমানত হিসাবে স্থানান্তর করা হলো। তার মানে ঋণ থেকে কি হলো, তুমি নিতে গেলে ঋণ, কিন্তু ঋণ থেকে কি হলো, একটা ডিপোজিট ক্রিয়েট হলো, একটা আমানত ক্রিয়েট হলো। ওই আমানত থেকে একটা নির্দিষ্ট পরিমাণ
আমরা জানি রিজার্ভ রাখতে হয় কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী বিধিবদ্ধ জমার যে হার বা বিধিবদ্ধ জমার নীতি অনুযায়ী একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট সবসময় ব্যাংক কেটে রাখে। তোমরা দেখবা আমরা যখন ব্যাংকে 5,000 থেকে একটা অ্যাকাউন্ট খুলি, ধরো এখানে 5,000 টাকা আছে, তুমি 5,000 টাকার একটা অ্যাকাউন্ট খুললা, তুমি যখন টাকা উঠাতে যাবা এই সম্পূর্ণ 5,000 টাকা কিন্তু তুমি উঠাতে পারবা না। বন্ধুরা খেয়াল করো, কেন? একটা আমানতের নির্দিষ্ট পরিমাণ অর্থ কেন্দ্রীয় ব্যাংকের কাছে নগদে এবং বন্ড সিকিউরিটিজ ক্রয়ের মাধ্যমে, যেটাকে বলে সিএলআর এসএলআর, সবসময় একটা ন্যূনতম পার্সেন্টেজ সংগৃহীত আমানতের একটা অংশ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হয়। কে রাখে? এটা কমার্শিয়াল ব্যাংক। এই কারণেই আমরা যে পরিমাণ টাকা দিয়ে অ্যাকাউন্ট খুলি সেই পরিমাণ টাকা আমি কিন্তু আবার পরে উইথড্র বা উত্তোলন করতে পারি না। ঠিক একইভাবে যখনই তুমি ডিপোজিট হিসাবে তোমার ঋণের টাকাটা তোমাকে যখন ডিপোজিট হিসাবে রাখা হলো, ওই ডিপোজিট থেকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা অংশকে রেখে কমার্শিয়াল ব্যাংক আবার কি করে, কমার্শিয়াল বা বাণিজ্যিক ব্যাংক আবার এই ডিপোজিট থেকে কি করে লোন দেয়। আবারও লোনটা নগদে দেয় না। খ নামক ব্যক্তি এসে যখন লোন চাবে, লোনটা কখনো নগদে দেবে না, আবারও তাকে বলবে প্লিজ ক্রিয়েট এ ব্যাংক অ্যাকাউন্ট, তুমি একটা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করো, তৈরি করো। এই যে প্রসেসটা এই প্রসেসের মাধ্যমে কমার্শিয়াল ব্যাংক কি করে লোন থেকে আমানত, আমানত থেকে লোন, দ্যাট মিনস ইচ অ্যান্ড এভরি লোন ক্রিয়েটস এ ডিপোজিট। আমরা যদি একটু উল্টাভাবে বলি, ইচ অ্যান্ড এভরি ডিপোজিট ক্রিয়েটস এ লোন। এটাকে বলা হয় বাণিজ্যিক ব্যাংকের ঋণ আমানত সৃষ্টি। বন্ধুরা এখন আমরা জানবো যে এই সংজ্ঞাটা তাহলে আমরা কিভাবে লিখব। সংজ্ঞাটা হলো যে অভিনব পন্থায় বাণিজ্যিক ব্যাংক ঋণ গ্রহীতাকে নগদের ঋণ না দিয়ে তাকে একটি আমানত হিসাব খোলার জন্য বলে, অর্থাৎ তার একটি আমানত হিসাবে এই ঋণের টাকাটা স্থানান্তর করা হয় এবং এই স্থানান্তর যে আমানত ঋণের টাকাটা তার আমানত হিসাবে দেওয়া হলো, ওখান থেকে নতুন করে আবার কি করা হয়, ঋণ তৈরি করা হয়। এটাকে বলা হয় বাণিজ্যিক ব্যাংকের ঋণ আমানত সৃষ্টি। আমি বই থেকে যদি একটা লাইন পড়ি তাহলে তোমরা বুঝতে পারবা, যে অভিনব পন্থায় বাণিজ্যিক ব্যাংক সরাসরি নগদের ঋণ না দিয়ে ঋণ গ্রহীতার আমানত হিসাবে স্থানান্তর পূর্বক পুনরায় উক্ত আমানত থেকে নতুন করে ঋণের সৃষ্টি করে তাকে বাণিজ্যিক ব্যাংকের ঋণ আমানত সৃষ্টি বা ঋণ থেকে আমানত সৃষ্টির প্রক্রিয়া বলে। তাহলে আমরা টোটাল বিষয়টা বন্ধুরা ক্লিয়ার হলাম। এখন আমরা দেখব হোয়াট আর দ্য মেথডস বাই হুইচ কমার্শিয়াল ব্যাংক ক্যান ডু দিস প্রসেস, অর্থাৎ কমার্শিয়াল ব্যাংক এই ঋণ আমানত সৃষ্টির যে প্রক্রিয়া বা পদ্ধতি কয়টি হতে পারে, আমরা এখন বন্ধুরা এইটা দেখব। বন্ধুরা আমাদের এই ঋণ আমানত যে সৃষ্টির যে পদ্ধতি আমি একটু আগে বললাম, দেয়ার আর স্পেশালি অর জেনারেল টু মেথডস বাই হুইচ কমার্শিয়াল ব্যাংক ক্রিয়েটস ডিপোজিটস ফ্রম লোন অর ক্রিয়েটস লোন ফ্রম ডিপোজিটস। এখন সেই দুইটা পদ্ধতি আমরা আলোচনা করব। প্রথম পদ্ধতি হলো বন্ধুরা ঋণের মাধ্যমে ঋণ আমানত সৃষ্টি, অর্থাৎ লোন থেকে তোমার ডিপোজিট তৈরি। আর একটা হইলো আমানতকৃত অর্থ হতে ঋণ আমানত সৃষ্টি, অর্থাৎ তুমি যে টাকাটা ডিপোজিট হিসাবে তোমার অ্যাকাউন্টে রাখা হলো, ওই ডিপোজিটেড মানি থেকে নতুন করে আবার ঋণ আমানত সৃষ্টি হলো। এখন এই যে দুইটা পদ্ধতি, প্রথম পদ্ধতিটা কি, ঋণের মাধ্যমে ঋণ আমানত সৃষ্টি, সরাসরি ঋণের মাধ্যমে ঋণ আমানত সৃষ্টি, এটা কিন্তু সরাসরি মেথডস। আর একটা হলো আমানতকৃত অর্থ হতে ঋণ আমানত সৃষ্টি, এটা একটু ইনডাইরেক্ট মেথড, কারণ যখন ঋণ নিতে আসে তাকে আমরা ঋণটা না দিয়ে তার আমানতে দেওয়ার পর ওখান থেকে ঋণ আমানত সৃষ্টি তৈরি করতেছি। মনে রাখবা এখানে যে পরিমাণ টাকা ঋণ আমানত সৃষ্টি হবে তার চেয়ে এটা একটু কম হবে, কারণ এখানে একটা কিস্তি বাদ পড়ে, অর্থাৎ প্রথমে একটা স্টেপ বা প্রথমে একটা ধাপ বাদ পড়ে যায়। যাই হোক ওখানে আমরা যাচ্ছি না। আমরা এখন প্রথম দেখব যে ঋণের মাধ্যমে কিভাবে ঋণ আমানত সৃষ্টি তৈরি হয় এবং এটা যদি অঙ্ক আসে, অর্থাৎ আমাদের যে গাণিতিক কোনো সমস্যা হিসাবে যদি আসে তাহলে কিভাবে আমরা কোন সূত্রের মাধ্যমে সমাধান করব, এটাই আমরা ইনশাল্লাহ এখন দেখব। আমি একটু দেখি যে কারা কারা তোমরা জয়েন করেছো। অনেকেই জয়েন করে ফেলেছো, অনেকেই জয়েন করে ফেলেছো। তোমরা শেয়ার করে দাও, সবাই শেয়ার করে দাও, আমি একটু প্রসিড অন করি। তাহলে বন্ধুরা ঋণের মাধ্যমে ঋণ আমানত সৃষ্টি এটা কিভাবে, তোমরা জানো যে বাণিজ্যিক ব্যাংক যখন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে লোন দেয় বা ঋণ দেয় তখন কিন্তু সরাসরি এই ঋণটা দেয় না,
তাদেরকে বলা হয় যে আপনারা একটা অ্যাকাউন্ট তৈরি করেন বা আপনারা একটা হিসাব খোলেন। ওই হিসাবে এই ঋণের টাকাটা কি আমানত হিসাবে ক্রেডিট করা হয়। এবং আমানত হিসাবে যখন তাদেরকে ওটা রাখা হলো, পরে তারা তাদের প্রয়োজন অনুসারে ওখান থেকে উইথড্র করতে পারে বা চেকে বা নগদে তারা কি করতে পারে, টাকাটা চেকের মাধ্যমে টাকাটা উঠিয়ে নিতে পারে। তো এটা হলো বাণিজ্যিক ব্যাংকের ঋণের মাধ্যমে ঋণ আমানত সৃষ্টি, অর্থাৎ ঋণ না দিয়ে তাদের আমানত হিসাবে টাকাটা কি করা হলো, ক্রেডিট করা হলো। দেন ওই প্রতিষ্ঠান বা ওই ব্যক্তি তার টাকাটা তুলে নিতে পারে। উদাহরণস্বরূপ আমি একটু এখন বলতে চাচ্ছি যে ঋণের মাধ্যমে তাহলে কিভাবে ঋণ আমানত সৃষ্টি হলো। ধরো ক নামক ব্যক্তিকে কমার্শিয়াল ব্যাংক 1000 টাকার ঋণ মঞ্জুর করলো। ক নামক ব্যক্তিকে কমার্শিয়াল ব্যাংক কি করলো, 1000 টাকার ঋণ মঞ্জুর করলো। এখন এই ঋণটা কিন্তু কি সরাসরি দেবে না, তার আমানতে স্থানান্তর করা হলো। এবং ওখান থেকে আমরা জানি যে নগদ জমা আবশ্যকতা এবং বিধিবদ্ধ তারল্য হার, নগদ জমা আবশ্যকতা এবং বিধিবদ্ধ তারল্য হার হিসাবে 20% রেখে দিয়ে বাকি টাকা, তার মানে 1000 টাকার 20%, এটা বিধিবদ্ধ তারল্য হার হিসাবে কত আসে, 200 টাকা। তাহলে বাকি 800 টাকা কমার্শিয়াল ব্যাংক কি করলো, খ নামক ব্যক্তিকে ঋণ দিল। আবারও বলতেছি, ক নামক ব্যক্তিকে ব্যাংক মঞ্জুর করলো কত, ঋণ 1000 টাকা। এখান থেকে বিধিবদ্ধ তারল্য হার অর্থাৎ নগদ জমা আবশ্যকতা এবং বিধিবদ্ধ তারল্য জমা হিসাবে 20%, এটা কেন্দ্রীয় ব্যাংকের একটা রুলস যেটা কমার্শিয়াল ব্যাংক মাস্ট হ্যাভ টু ফলো। এই 20% রেখে দিল। রেখে দেওয়ার পর বাকি টাকাটা কি করলো, আবার খ নামক ব্যক্তি যে আসলো তাকে ঋণ দিল। তাহলে এখান থেকে কি সৃষ্টি হলো, আমানত সৃষ্টি হলো। আবার এই 800 টাকা গ নামক কোনো ব্যক্তিকেও আমরা কি করতে পারি, ঋণ দিতে পারি। তো এই 800 টাকা থেকে আবারও কি করতে হবে, 20% বিধিবদ্ধ তারল্য হার হিসাবে রেখে বাকি টাকা আমরা আবার কি করতে পারি, গ নামক ব্যক্তি। এভাবে চলতেই থাকবে। তাহলে প্রশ্ন হলো এই যে 1000 টাকা, এই 1000 টাকা দিয়ে বহুগণিত ঋণ আমানত, বহুগণিত ঋণ সৃষ্টি, মানে মোট কত টাকা ঋণ আমানত সৃষ্টি বাণিজ্যিক ব্যাংক করতে পারবে। এই 1000 টাকা দিয়ে, আমাদের বেসিক যে টাকাটা ছিল 1000 টাকা, এই 1000 টাকা দিয়ে তাহলে বাণিজ্যিক ব্যাংক মোট কত টাকার বহুগণিত ঋণের পরিমাণ, বা আমরা বলতে পারি এই 1000 টাকা থেকে বাণিজ্যিক ব্যাংক মোট কত টাকার ঋণ আমানত সৃষ্টি করতে পারবে, যেটাকে আমরা বলি ক্রেডিট মাল্টিপ্লেয়ার, যেটাকে আমরা বলি সিএম বা ক্রেডিট মাল্টিপ্লেয়ার। অর্থাৎ মোট কত টাকা এই 1000 টাকা দিয়ে ঋণ আমানত সৃষ্টি করতে পারবে। এটা বের করার সূত্র হলো বন্ধুরা I ডিভাইডেড বাই আর আর, I ডিভাইডেড বাই আর আর। সিএম বা বহুগণিত ঋণ সৃষ্টি বের করার উপায় হলো, যদি ঋণের মাধ্যমে আমরা এটা করতে চাই, ঋণের মাধ্যমে ঋণ আমানত সৃষ্টি, সেক্ষেত্রে সূত্রটা হলো সিএম মানে ক্রেডিট মাল্টিপ্লেয়ার ইকুয়ালস টু আই মানে হলো মোট টাকা, অর্থাৎ কত টাকা আমরা নিয়ে এটা করতে চাচ্ছি, আর আর মানে হলো আমাদের ন্যূনতম, মানে আমাদের যে তারল্য যে জমার যে ইটা ছিল, যে রিকোয়ারমেন্টটা ছিল, হ্যাঁ রিকোয়ারমেন্ট রেট, এটা যেন কি, এটা হলো রিকোয়ার্ড লিকুইডিটি রিজার্ভ বা প্রয়োজনীয় তারল্য জমা অনুপাত, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী কত পার্সেন্ট আমরা রাখবো, হ্যাঁ কি যেন রিকোয়ার্ড লিকুইডিটি রিজার্ভ, অর্থাৎ বিধিবদ্ধ তারল্য জমার যে আমাদের কন্ডিশন ছিল। তাহলে এখানে আই মানে ছিল আমাদের মোট টাকার পরিমাণ কত ছিল, 1000। আমাদের 1000 টাকা ছিল বন্ধুরা মোট টাকা, অর্থাৎ আমরা কত টাকা নিয়ে আমরা আমানত সৃষ্টির কাজটা শুরু করছিলাম। আর আর রিকোয়ার্ড লিকুইডিটি রিজার্ভ মানে বিধিবদ্ধ তারল্য যে হার বা জমা, সেটা আমাদের কত পার্সেন্ট যেন ছিল বন্ধুরা, 20%। তাহলে এই 1000 টাকা দিয়ে বাণিজ্যিক ব্যাংক মোট কত টাকার বন্ধুরা, 1000 টাকা দিয়ে বাণিজ্যিক ব্যাংক মোট কত টাকার করতে পারবে বন্ধুরা, 1000 টাকা দিয়ে বাণিজ্যিক ব্যাংক মোট, আমরা যদি দেখি
এই 1000 টাকা দিয়ে বাণিজ্যিক ব্যাংক মোট 5000, মোট কত বন্ধুরা, মোট 5000 টাকার ঋণ আমানত সৃষ্টি করতে পারবে এই 1000 টাকা দিয়ে। টাকা ছিল 1000, এখন মোট কতবার এটা ক্রেডিট মাল্টিপ্লায়ার হলো 5000 টাকার। তাহলে এভাবে এই সিস্টেমে ঋণ থেকে বন্ধুরা কি করতে পারি, আমরা ঋণ আমানত সৃষ্টি করতে পারি। বন্ধুরা এখন আমরা দেখব আমানতকৃত অর্থ থেকে কমার্শিয়াল ব্যাংক কিভাবে ঋণ আমানত সৃষ্টি প্রসেসটা রোটেট করে। বন্ধুরা খেয়াল করো, আমানতকৃত অর্থ হতে ঋণ আমানত সৃষ্টি। আমরা জানি যে জনগণের কাছ থেকে বিভিন্ন হিসাবের মাধ্যমে কমার্শিয়াল ব্যাংক যে তহবিল বা যে ফান্ডটা গঠন করে বা ফান্ডটা কালেক্ট করে, যেটাকে আমরা বলি আমানত। তার মানে জনগণের কাছ থেকে সংগৃহীত যে আমানত, এটা কিন্তু কমার্শিয়াল ব্যাংকের প্রাথমিক আমানত। এবং এই আমানতের সব টাকা কমার্শিয়াল ব্যাংক কিন্তু সংরক্ষণ করতে পারে না। কেন পারে না? কারণ বিধিবদ্ধ তারল্য জমা এটা কি করতে হয়, রেখে দিয়ে এই অংশ বিধিবদ্ধ মানে আমরা যেটা বলছি রিকোয়ার্ড লিকুইডিটি রিজার্ভ, অর্থাৎ বিধিবদ্ধ তারল্য জমার হারটা রেখে দিয়ে সংগৃহীত আমানতের বাকি অংশটা কি করে ঋণ দেয়। এভাবে আমানত থেকে কি হচ্ছে, কেন্দ্রীয় ব্যাংক ঋণ সৃষ্টি করতেছে। তবে এই আমানতকৃত অর্থ থেকে ঋণ আমানত সৃষ্টি প্রক্রিয়াটা কিন্তু এক ধাপ পরে হচ্ছে। এই কারণে এখানে ঋণ আমানত সৃষ্টির পরিমাণটাও একটু কি হয়, কম হয়। তাহলে কিভাবে এই আমানতকৃত অর্থ হতে ঋণ আমানত সৃষ্টি তৈরি হয়, তার সূত্রটা আমরা একটু দেখব। এটার সূত্র হলো সিএম মানে বহুগণিত ঋণ আমানত সৃষ্টি, ক্রেডিট মাল্টিপ্লায়ার সমান সমান আই মানে মোট টাকার পরিমাণ, আর আর রিকোয়ার্ড লিকুইডিটি রিজার্ভ বিধিবদ্ধ জমার হার মাইনাস হইল মোট টাকা। কেন? কারণ এটা কিন্তু এক ধাপ পরে সৃষ্টি হয়। তাহলে আমরা একটু যদি সমাধান করি, আমাদের টাকার পরিমাণ কত ছিল বন্ধুরা? টাকার পরিমাণ ছিল 1000। আর কত ছিল বন্ধুরা? লিকুইডিটি রিজার্ভ কত ছিল? 20%, মাইনাস আমাদের টাকার পরিমাণ কত মোট? 1000। তাহলে আমরা যদি একটু ক্যালকুলেটরে সলভ করি, আমাদের এখানের পরিমাণ কত ছিল, এটার পরিমাণ কত বের হয়েছিল বন্ধুরা? 5000। 5000 থেকে আমরা 1000 বাদ দিই, তাহলে আমাদের ঋণ আমানত সৃষ্টির পরিমাণ মানে মোট বহুগুণিত ঋণ আমানত সৃষ্টি কত তৈরি হলো? 4000 টাকা। বন্ধুরা আমি একটু আগেই বলছি যে ঋণের মাধ্যমে একটা হলো ঋণের মাধ্যমে যখন আমরা ঋণ আমানত সৃষ্টি প্রক্রিয়াটা শুরু করব, বাণিজ্যিক ব্যাংক যেটা করে, সেক্ষেত্রে কিন্তু টাকার পরিমাণ বেশি হবে, কারণ এটা কিন্তু শুরু থেকেই শুরু হয়। আর আমানতকৃত অর্থ থেকে যখন আমরা ঋণ আমানত তৈরি করি, এটা কিন্তু এক ধাপ পরে তৈরি হয়। এই কারণে এটা টাকার পরিমাণটা কি হবে? কম হবে। তাই আমরা বলতে পারি যে 1000 টাকা প্রাথমিক আমানত বৃদ্ধির সাথে সাথে বাণিজ্যিক ব্যাংকের 4000 টাকার ঋণ বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ 1000 টাকার বৃদ্ধি হয়েছে আমানতের, একই সাথে ঋণের পরিমাণ বৃদ্ধি পেয়েছে 4000 টাকা। এভাবে বাণিজ্যিক ব্যাংক আমানতকৃত অর্থ থেকে ঋণ আমানত সৃষ্টি করতে পারে। তো বন্ধুরা এখন আমরা একটা বোর্ডে আসা 2000 সম্ভবত 16 বা 17 সালে একটা প্রশ্ন আসছে, ওই প্রশ্নটা এখন আমি তুলব এবং ওইটা আমি সলভ করব। তোমরা আমাদের সাথে থাকো এবং ক্লাসটা শেয়ার করে দাও অবশ্যই। তো বন্ধুরা আমি যশোর বোর্ড 2017 সালের একটি দাগের প্রশ্ন তোমাদের সামনে নিয়ে এসেছি। এই ঋণ আমানত সৃষ্টির টপিকের উপরে এই 10 মার্কের একটি কোশ্চেন উদ্দীপক হিসেবে এসেছিল। আমি এখন উদ্দীপকটা পড়ি, তোমরা একটু ভালো করে খেয়াল করো। যাদের কাছে বই আছে তারা বই থেকে দেখতে পারো, আর যাদের কাছে বই নেই তারা এটা একটা স্ক্রিনশট রেখে দিতে পারো। জনাব রহমান কনকা লিমিটেডের ব্যবস্থাপক, তিনি শাপলা লিমিটেডের কাছ থেকে 20 লাখ টাকা ঋণ চাইলে ব্যাংক তা মঞ্জুর করে এবং কনকা লিমিটেডের ঋণের অর্থ জমার জন্য একটি হিসাব খুলতে বলে। কনকা লিমিটেড চেকের মাধ্যমে শাপলা ব্যাংক লিমিটেড থেকে ঋণের অর্থ উত্তোলন করেন। বন্ধুরা এখানে প্রথম যে উদ্দীপকের প্রথম অংশে বলছে যে
শাপলা লিমিটেডের কাছে জনাব রহমান একটি ঋণ চাইছে এবং ঋণটা কিন্তু সরাসরি মঞ্জুর হয়েছে। এখানে বলা আছে দেখো, ঋণের অর্থ সরাসরি কি মঞ্জুর করছে, অর্থাৎ তাকে সরাসরি কি ঋণটা দেওয়া হয়েছে এবং সেই ঋণের টাকাটা কি করছে, ঋণের টাকাটা সে চেকের মাধ্যমে, যে বলা আছে দেখো, চেকের মাধ্যমে ঋণের টাকাটা সে কি করছে, উত্তোলন করছে। তার মানে এখানে ঋণ থেকে ঋণ আমানত সৃষ্টির কথা বলা আছে, ঋণ থেকে ঋণ আমানত সৃষ্টি, অর্থাৎ জনাব রহমান ঋণ চাইছে, তাকে সরাসরি ঋণটা তার আমানতের মাধ্যমে দেওয়া হয়েছে। আচ্ছা, পরে অন্যদিকে জনাব মহসিন বলাকা ব্যাংক লিমিটেডে 10 লাখ টাকা জমা করেন। জনাব মহসিন বলাকা ব্যাংকে কি করছে, 10 লাখ টাকা জমা করছে। কি হিসাবে জমানত করছে, রাইট, আমানত হিসাবে জমা করছে। এই 10 লাখ টাকা কি হিসাবে জমা করছে, বলাকা ব্যাংক লিমিটেডে আমানত হিসাবে জমা করছে। আমানতকারী কে, জনাব মহসিন। পরবর্তীতে বলাকা ব্যাংক লিমিটেড জনাব মহসিনের জমাকৃত অর্থ থেকে 20% জমা রেখে অবশিষ্ট টাকা জনাব সেলিমকে ঋণ হিসাবে প্রদান করেন। আমরা জানি যে সংগৃহীত আমানতের একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ বিধিবদ্ধ তারল্য হার বা বিধিবদ্ধ তারল্য জমা রাখতে হয়। এখানে কত পার্সেন্ট জমা রাখছে, 20%, এবং আমানতের বাকি টাকা এই বলাকা ব্যাংক লিমিটেড কি করছে, সেলিমকে ঋণ দিছে। তার মানে এখানে ঋণ আমানত যে সৃষ্টি হয়েছে, এটা কিভাবে সৃষ্টি হয়েছে, আমানতের টাকা থেকে সৃষ্টি হয়েছে। এই যে জমা করেন বলছে না, অর্থাৎ আমানত থেকে ঋণ আমানত সৃষ্টি হয়েছে। আর প্রথম কাহিনীতে শাপলা ব্যাংক কি করছিল, ঋণ থেকে, প্রদত্ত ঋণ থেকে ঋণ আমানত সৃষ্টি করেছে। বন্ধুরা, এখন আমরা প্রশ্ন দেখব। গ নাম্বার প্রশ্ন বলছে, বলাকা ব্যাংক লিমিটেড কত টাকা ঋণ আমানত সৃষ্টি করতে পারবে। বলাকা ব্যাংক লিমিটেড কত টাকা ঋণ আমানত সৃষ্টি করতে পারবে, অর্থাৎ আমাদের এই বলাকা ব্যাংক লিমিটেডের বহুগণিত ঋণ আমানত, অর্থাৎ মোট কত টাকা ঋণ আমানত সৃষ্টি করতে পারবে। বলাকা ব্যাংক লিমিটেড কত টাকা পাইছিল বন্ধুরা আমানত হিসাবে, বলাকা ব্যাংক লিমিটেড আমানত হিসাবে কত টাকা পাইছিল, 10 লাখ টাকা। এবং এটা কি থেকে তৈরি, মানে ঋণটা যে সৃষ্টি হয়েছে কি থেকে সৃষ্টি হয়েছে, প্রদত্ত ঋণ থেকে ঋণ আমানত সৃষ্টি হয়েছে না আমানতকৃত অর্থ থেকে ঋণ আমানত সৃষ্টি হয়েছে। বলাকা ব্যাংক লিমিটেডে 10,000 টাকা জমা করেন। তার মানে এটা কি থেকে তৈরি সৃষ্টি হয়েছে ঋণ আমানতটা, আমানতকৃত অর্থ থেকে। তার মানে আমানতকৃত অর্থ থেকে ঋণ আমানত সৃষ্টি হলে সেটা সূত্রটা আমরা কি জানি, I/RR মাইনাস আই। যখন আমানতকৃত অর্থ থেকে ঋণ আমানত সৃষ্টি হবে তখন সূত্রটা হলো I/RR মাইনাস আই। এখানে আই মানে হলো প্রাথমিক আমানতের পরিমাণ। প্রাথমিক আমানত কত টাকা ছিল বন্ধুরা, 10 লাখ টাকা। প্রাথমিক আমানত কত টাকা ছিল, 10 লাখ টাকা। আর আর মানে কি, রিকোয়ার্ড লিকুইডিটি রেশিও বা রেট, অর্থাৎ কত পার্সেন্ট বিধিবদ্ধ তারল্য হার বা জমা হিসাবে রাখতে হবে এসএলআর এবং সিআরআর হিসাবে। তো এখানে বলা আছে কত পার্সেন্ট রাখতে হবে বিধিবদ্ধ জমা, 20%, মাইনাস আমাদের প্রাথমিক আমানত কত হলো, 10 লাখ। তাহলে আমরা যদি একটু ক্যালকুলেটরে সলভ করি, 10 লাখ টাকা এখানে আমাদের আসছে 3 3 6 50 লাখ। 50 লাখ থেকে আমরা 10 লাখ বাদ দেই, তাহলে কত আসছে, 40 লাখ টাকা। বন্ধুরা কত আসছে, 40 লাখ টাকা। বন্ধুরা কত আসছে, 40 লাখ টাকা। তার মানে এই বলাকা ব্যাংক লিমিটেড সংগৃহীত 10 লাখ টাকার আমানত থেকে মোট বহুগণিত ঋণ আমানত সৃষ্টি, ক্রেডিট মাল্টিপ্লায়ার বা মোট ঋণ আমানত সৃষ্টি করতে পারবে কত টাকা, 40 লাখ টাকা। বন্ধুরা খেয়াল করো, এখন আমরা দেখব ঘ নাম্বার প্রশ্নটা কি আছে, শাপলা ব্যাংক লিমিটেড ও বলাকা ব্যাংক লিমিটেডের ঋণ আমানত কৌশলের তুলনামূলক বিশ্লেষণ করো।
অর্থাৎ আমরা মাত্র যেটা বের করলাম এটা হলো বলাকা লিমিটেডের ঋণ আমানত সৃষ্টি কৌশল। আমরা কিন্তু প্রথম দিকে দেখেছিলাম শাপলা ব্যাংক লিমিটেডের একটি ঋণ আমানত সৃষ্টি কৌশল। এখন এই দুইটা কৌশল এক না, দেয়ার মাস্ট বি এ কম্পারেটিভ অ্যানালাইসিস বিটুইন দিস স্ট্র্যাটেজি অফ ক্রিয়েটিং ডিপোজিট ফ্রম লোন। অর্থাৎ এই দুইটা ব্যাংকের ঋণ আমানত সৃষ্টির তুলনামূলক কৌশলের ব্যাখ্যা এখানে চাচ্ছে। দুইটার পদ্ধতি কিন্তু এক না। যেমন আমরা মাত্র কিন্তু দেখেছি যে বলাকা লিমিটেড ঋণ আমানত সৃষ্টি করছে সংগৃহীত আমানত থেকে, আর শাপলা ব্যাংক লিমিটেড কিন্তু যে প্রদত্ত ঋণ থেকে ঋণ আমানত সৃষ্টি করছে। তাহলে আমরা যদি শাপলা ব্যাংকের ঋণ আমানত সৃষ্টি কত হয় বের করতে চাই, সেক্ষেত্রে সূত্র হবে I ডিভাইডেড বাই RR। বন্ধুরা, I ডিভাইডেড বাই RR কেন? কারণ প্রদত্ত ঋণ থেকে যখন ঋণ আমানত সৃষ্টি আমরা করি তখন সূত্রটা হয় I ডিভাইডেড বাই RR। I মানে হলো প্রাথমিক আমানত আর RR মানে হলো রিকোয়ার্ড লিকুইডিটি রেট বা রেশিও, কত পার্সেন্ট বিধিবদ্ধ তারল্য হিসাবে রাখতে হয়। তাহলে আমরা দেখি শাপলা লিমিটেডের ক্ষেত্রে I মানে প্রাথমিক টাকাটা কত ছিল, অর্থাৎ প্রদত্ত ঋণ কত টাকা ছিল বন্ধুরা? 20 লাখ টাকা প্রদত্ত ঋণ ছিল। কত টাকা? 20 লাখ টাকা প্রদত্ত ঋণ ছিল। আর RR মানে রিকোয়ার্ড লিকুইডিটি রিজার্ভ, বিধিবদ্ধ জমার যে হারটা, বন্ধুরা এখানে দেখো বিধিবদ্ধ জমার হারটা আমাদের কত হবে? এই 20%ই হবে। কেন? কারণ আমাদের এই দুইটা পদ্ধতির ভিতরে তুলনা করতে বলছে, দুইটা ব্যাংক, বলাকা ব্যাংক, শাপলা ব্যাংক। তাহলে বলাকা ব্যাংক কত পার্সেন্ট আসছে? 20%। তাহলে কমার্শিয়াল ব্যাংকের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের একটা সেম ইনস্ট্রাকশন, সবার জন্য সমান আইন। তাহলে বলাকা লিমিটেডের ক্ষেত্রে এই যে তোমার রিকোয়ার্ড লিকুইডিটি রিজার্ভ যদি 20% হয়, শাপলা ব্যাংকের ক্ষেত্রেও কি হবে? 20%। তাহলে আমরা 20 লাখকে যদি 20% দিয়ে ভাগ দেই, তাহলে আমাদের বন্ধুরা মোট কত বের হয়েছে? 1 2 3 4 5 6 7 8, 1 2 3 3 3 6 7 8, 1 কোটি টাকা। আমরা বলতে পারি 1 কোটি টাকা। 3 3 6 এখানে নাকি 1 কোটি তো হলো। বন্ধুরা খেয়াল করো, তাহলে কত হলো স্পষ্ট করে দেই, তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে শাপলা ব্যাংকের ক্ষেত্রে বন্ধুরা আমাদের কত আসছে? 3 3 6 7 8, 3 3 6 7 8, 3 3 6, হ্যাঁ। তাহলে শাপলা ব্যাংকের ক্ষেত্রে আমরা যেই ঋণ আমানত সৃষ্টি করলাম, মোট ঋণ আমানত যে সৃষ্টি করলাম বন্ধুরা, এটার পরিমাণ কত হলো বন্ধুরা? এটার পরিমাণ হলো 10 লাখ টাকা। কত হলো বন্ধুরা? 10 লাখ টাকা। শাপলা ব্যাংকের ক্ষেত্রে হলো 10 লাখ টাকা, আর বলাকা ব্যাংকের ক্ষেত্রে হলো 40 লাখ, এটা হলো 1 কোটি টাকা। শাপলা ব্যাংকের ক্ষেত্রে হলো, এটা হলো শাপলা ব্যাংক, এটা হলো শাপলা ব্যাংক 1 করোড় 1 কোটি টাকা, আর এটা হলো কি ছিল বন্ধুরা? বলাকা ব্যাংক। এখন প্রশ্ন হলো এই দুইটার ভিতরে পার্থক্যটা কেন হলো? কেন বলাকা ব্যাংকের ঋণ আমানত সৃষ্টি কম হলো এবং কেন শাপলা ব্যাংক লিমিটেডের ক্ষেত্রে 1 কোটি মানে বেশি হলো? কেন? এটার কারণ হলো বন্ধুরা, আমরা বলাকা ব্যাংকের ক্ষেত্রে কি করছিল? বলাকা ব্যাংক সংগৃহীত যে আমানত, সেই আমানত থেকে 20% বিধিবদ্ধ জমা রেখে বাকি টাকাটা ঋণ হিসাবে দিয়েছিল। অর্থাৎ আমানতকৃত অর্থ থেকে ঋণ দেওয়ার কারণে প্রথম আমানতটা কিন্তু বাদ গেছে। এ কারণে এই বলাকা লিমিটেডের ক্ষেত্রে ঋণ আমানত সৃষ্টির পরিমাণটা কম হয়েছে।
অন্যদিকে শাপলা ব্যাংক লিমিটেড কি করেছিল, সরাসরি প্রদত্ত ঋণ থেকে ঋণ আমানত সৃষ্টি করছে। এই কারণে কিন্তু প্রথম আমানতটা বাদ যায়নি, টোটালটাই ইউজ হয়েছে। এই কারণে শাপলা ব্যাংক লিমিটেডের ঋণ আমানত সৃষ্টি বেশি হয়েছে বলাকা ব্যাংক লিমিটেডের ক্ষেত্রে। তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে ক্লাসে ছিলা সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আগামী ক্লাসে ইনশাল্লাহ আরও একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব। এবং একটা কথা মনে রাখবা, যে আমরা সবসময় শুনেছিলাম ডু অর ডাই, তাই না বন্ধুরা? এই কথাটা ভুল। কেন ভুল? কারণ হলো ডু অর ডাই না, আমাদের যে এটা করতে হবে সেটা হলো ডু বিফোর ডাই, অর্থাৎ করো অথবা মরো না, মরার আগেই করো। অর্থাৎ তোমার যা করতে হবে তুমি মৃত্যুর আগে দেখিয়ে যাও। তুমি যদি সফল হতে চাও মৃত্যুর আগেই করে যাও। মৃত্যুর পর সফল হলে সেই সফলের মানুষ গুণগান গাইলে তোমার সেটা কোনো লাভ আসবে না। তুমি জীবিত অবস্থায় যেন সেই সফলতার একটি অংশ পাও। ভালো করে পড়াশোনা করো, আল্লাহ তোমাদের সাথে আসে, সাহায্য করবে। স্টে অ্যাট হোম, স্টে সেফ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।